চ্যাপ্টার 5 এর ক্লাস 8 লাস্ট ক্লাসে আমরা খুবই দুইটা মেজর প্রোগ্রামিং শিখছিলাম। সেটা হচ্ছে গসাগু এবং লসাগু নির্ণয়ের প্রোগ্রাম। একটা বিকল্প নিয়মে তোমাদের গসাগুটা নির্ণয় করতে বলছিলাম, তো সেটার সি প্রোগ্রামটা অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা এটা একটু দেখে নিও। আজকে আমরা তোমরা জানো যে অধ্যায় 5 শুধুমাত্র কিন্তু অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এইটা মূল বিষয় হইলেও মানে অনেকগুলো থিওরিটিক্যাল পোর্শন আছে। আমরা তোমাদের হয়তো মনে আছে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি কিছুটা থিওরিটিক্যাল পোর্শনগুলো পড়ছিলাম। প্রথমে আমরা যেটা পড়ছিলাম যে প্রোগ্রামিং ভাষা কি। আমি প্রতি ক্লাসে একটু একটু করে থিওরিটিক্যাল পড়াগুলো আগায় নিতে থাকবো এই প্রোগ্রামের পাশাপাশি। তাইলে যেটা হবে যে তোমাদের একবারে টানা থিওরি ক্লাস করা বা টানা প্র্যাকটিক্যাল ক্লাস করা এই ক্লান্তিটা থাকবে না। তো আমি প্রতিটা ক্লাসে একটা একটা করে টপিক আমি থিওরিটিক্যাল পড়াটা পড়াবো। আমি যেটা বলতেছিলাম প্রথম ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো প্রোগ্রামিং ভাষা কি, আর প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম, 5টা প্রজন্মের কথা বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে। মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেটা তোমরা জানো যে আস্তে আস্তে প্রোগ্রামিং টা উন্নতি হইতে হইতে পঞ্চম, 5th জেনারেশনে যেটা আসবে সেটা হলো ন্যাচারালি আমরা বলবো সেটা কম্পিউটার রিড করতে পারবে কোড। তার জন্য মানে আমাকে বিশেষ কোনো ভাষা শেখা দরকার নেই, আমি যে ভাষায় কথা বলতেছি সেটা কি হয়তো সে রিড করে ফেলতে পারবে। তো তারপরে আমরা থিওরিটিক্যাল পোর্শনে যেটা পড়লাম সেটা হইলো মেশিন ভাষার সুবিধা অসুবিধাগুলো কি, উচ্চ স্তরের ভাষার ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো কি, এবং ফাইনালি আমরা আরেকটা টপিক যেটা পড়ছি সেটা হলো একটা প্রোগ্রাম নির্বাহ করতে বা কি কি ধাপ অনুসরণ করতে হয় বা প্রোগ্রাম নির্বাহের ধাপগুলো পড়ছি। এবং ফাইনালি আমরা যেটা পড়ছি সেটা হলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সেটা হলো প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত। আজকে আমরা যে টপিকটা পড়বো, থিওরিটিক্যাল যে টপিকটা পড়বো তার নাম হলো প্রোগ্রামের কি কি ভুল হয় আমাদের। হ্যাঁ, তো প্রোগ্রামের এরর। তো এই টপিকটা একটু বুঝায় বলতেছি তোমাদের। প্রোগ্রাম রচনার সময় মানে আমরা যখন কোড করি তখন মূলত 3 ধরনের ভুল হয়। একটাকে বলা হয় গ্রামাটিক্যাল মিস্টেক, যেটা হচ্ছে সিনট্যাক্স এরর বলি আমরা প্রোগ্রামিং ভাষায়। আরেকটা হলো লজিক্যাল এরর, মানে যেটাকে বাংলায় বলা হয় যুক্তিগত ভুল। এবং আরেকটা হচ্ছে এক্সিকিউশন বা রান টাইম এরর, মানে তুমি যখন এক্সিকিউট করতেছো বা রান করতেছো তখন হয়তো এমন কোনো একটা ভ্যালু চলে আসলো যেই ভ্যালুটা আসলে বা সংজ্ঞায়িত না বা অসংজ্ঞায়িত। তো এই ধরনের ভুলকে এক্সিকিউশন বা রান টাইম এরর বলা হয়। প্রত্যেকটা টপিক আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ফার্স্টে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হচ্ছে তোমাদের কোনো একদম কমন মিস্টেক। প্রিন্টএফ লিখতে গিয়ে তুমি প্রিন্টএফ লিখতে গিয়ে তুমি সাপোজ পিটা বড় হাতে লিখছো বা কোনো একটা জায়গায় সেমিকোলন মিস করছো, তারপরে ভুল চিহ্ন ইউজ করছো, মানে তোমার হয়তো মড দেওয়ার কথা ছিল তুমি ভাগ দিয়ে ফেলছো। তারপরে হ্যাঁ ভাইয়া, অলরেডি আমি একজন প্রশ্ন করছে যে ভাইয়া 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1980 সালে দেয়া। ভাইয়া তোমরা হয়তো জানো যে আমরা কিন্তু আসলে তথ্য প্রযুক্তিতে অনেক আগে গেছি। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অতি উচ্চ স্তরের ভাষা তো অনেক আগে থেকেই চলতেছে, মানে যেগুলো জাভা, ওরাকল, অ্যালগল, ফোরট্রান, পাইথন ইত্যাদি ভাষা তো আসলে অনেক আগে থেকেই চলতেছে। বর্তমানে কিন্তু আসলে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা 5th জেনারেশন, এটা তুমি ভাইয়া 5th জেনারেশনের ক্ষেত্রে তুমি কিন্তু এইটাকে ইসের সাথে মিলাও না। মানে আমরা যেটা পড়ছি নেটওয়ার্কিং এর জগৎ আর প্রোগ্রামিং এর জগৎ দুটো কিন্তু আলাদা। মানে আমরা কম্পিউটার স্মার্টফোনের যুগে কিন্তু আমরা 5G তে চলে আসছি, কিন্তু মানে পুরাপুরি এখনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে 5G তে যাইতে পারিনি। সো দ্যাট ইজ ওয়াই মানে হয়তো অদূর ভবিষ্যতে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্ট করে ফেলবো, কিন্তু এখনো আমরা এটা হয়তো এখনো প্রসেসে আছে। আমি বলবো যে ল্যাবরেটরি বা ইসে প্রসেসে আছে, এটা ব্যাপকভাবে হয়নি। মানে আমরা এখনো মানে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো প্রোগ্রাম করি। সাপোজ তোমরা অনেকে যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বললে জানতে পারবা যে এখন বিদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো সুইচ বাটন এগুলো থাকে না। মানে একটা গুগল প্লে স্টোর থেকে একটা পাওয়া যায়, তুমি ওখান থেকে কথা বললে
যে গুগল প্লিজ টার্ন অফ দ্য লাইটস, এগুলো বললেই দেখা যায় যে লাইট বন্ধ হয়ে যায়। তো এই টাইপের কিছু ডিভাইস চলে আসছে, এটা বাংলাদেশে পুরাপুরি মানে না হইলেও কয়েক জায়গায় হয়তো ইউজ হয়ও, অনেক বড় লোকরা ইউজ করতে পারে, এটা তো ফাস্ট ব্যবহার হয়নি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ক্ষেত্রে আমরা এখনো এটা সহজলভ্য হয়নি। তবে তুমি কিন্তু এটা কমিউনিকেশনের সাথে এই ইসেকে মিলাও না, প্রোগ্রামিং কে মিলাও না। কমিউনিকেশনের 5G চলতেছে এখন, আমেরিকাও চলে, মানে উন্নত দেশগুলোতে, চায়নাতে আছে, কিন্তু আমরা এখনো 5G তে যেতে পারিনি, আমরা 4G তেই আছি। এটা কিন্তু আলাদা জিনিস, মানে প্রোগ্রামিং ভাষার 5G আলাদা জিনিস। ওকে, সো এবার ব্যাকরণগত ভুলের ব্যাপারে বললাম যে সিনট্যাক্স ভুল, মানে তুমি প্রোগ্রাম লিখতে গিয়ে মেজর কোনো ভুল করছো, তখনই কি হয়, ওই যে আমরা রান করার সময় দেখছি যে লাল কালারে এটা চলে আসে যে এই জায়গায় ভুল করছো, এবং এই সিনট্যাক্স এরর গুলো কিন্তু কম্পিউটারের কম্পাইলার যেটা, সেটা বলে দেয় যে এইভাবে এটা কারেকশন করে না। এরপরে যেটা, সেটা হলো লজিক্যাল এরর, যুক্তিগত ভুল। মানে তুমি হয়তো একটা প্রোগ্রামে টি ইকুয়াল টু a প্লাস বি লেখা দরকার, কিন্তু ভুল করে তুমি টি ইকুয়াল টু a মাইনাস বি লিখছো। তাতে যেটা হবে যে প্রোগ্রামটা রান হবে, মানে এক্ষেত্রে কম্পিউটার কোনো ভুলের বার্তা দেখাবে না, কিন্তু উত্তরটা ভুল আসবে, তাই না? a প্লাস বি হওয়ার কথা ছিল, তার জায়গায় a মাইনাস বি লিখছো তুমি, এটাকে যুক্তিগত ভুল বলে। এতে প্রোগ্রাম নির্বাহ বন্ধ হবে না, কিন্তু উত্তর ভুল আসবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এবং ফাইনালি যখন একটা প্রোগ্রাম রান করতেছে, সাপোজ তুমি কোনো একটা শর্ত দিলে এমন যে এক্স এর মান কমাইতে থাকো, কমতে কমতে হয়তো সেটা নেগেটিভ চলে আসবে। এখন হয়তো তোমার ক্যালকুলেশনে রুট ওভার ছিল, এখন এক্স এর মানটা যদি নেগেটিভ চলে আসে, সেক্ষেত্রে রুটের ভিতরে মাইনাস, এই রাশিটা অসংজ্ঞায়িত, মানে এই ধরনের ভুল যদি হয় যে তুমি একটা জিনিস খেয়াল করো নাই, তো সেক্ষেত্রে তুমি মানটা এমন ভাবে দিলা, সাপোজ কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করছো, সেটা অসংজ্ঞায়িত, মানে অসীম লুপ। মানে আমি সাপোজ আমি i ইকুয়াল টু 1 দিলাম, i লেস দেন অর ইকুয়াল টু n দেই, তো n এর মানটা তো সসীম হয়, n এর মান সাপোজ ধরো 10 বা 20 বা 100 এরকম হয়, সেক্ষেত্রে লুপটা সসীম। কিন্তু সাপোজ তুমি n এর মানটা মেনশন করো নাই, তাই n এর মান কত হবে, ও তো তাহলে সারা জীবন ঘুরতে থাকবে। তো এই ধরনের ভুল উত্তর আসার সময় সব প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম ইনপুটও নেয়, যখন আউটপুট দেখানোর সময় ও দেখবা যে স্টপ হয়ে গেছে, মানে হ্যাং হয়ে গেছে, মানে ও আর ফার্দার কাজ করতে পারছে না। তো এই ধরনের ভুলকে বলা হয় এক্সিকিউশন বা রান টাইম এরর। তো এক্ষেত্রেও ভুলের বার্তা দেখায় না, আমি যেটা বলছি যে কাজ হয়ে যায়, মানে প্রোগ্রাম রান হয়ে যায়, কিন্তু শেষে তুমি আউটপুট পাবা না। তো এখানে বলা হয়েছে নির্বাহীজনিত ভুলগুলো কি কি। অসীম লুপ যদি হয়, মেমোরি স্পেস কম, মানে সাপোজ তুমি কোনো একটা জায়গায়, এইটা আসলে খুবই কম হয়, নরমালি আমাদের কম্পিউটারের স্পেস এত বেশি যে সামান্য কত মানে প্রোগ্রামের জন্য আমাদের আসলে কোনো একটা প্রবলেম তেমন একটা হয় না। সাপোজ ধরো n এর মান দিলা তুমি 1 কোটি, তা 1 কোটি বার ঘুরতেও ওর খুব একটা আসলে প্রবলেম হয় না। তো মেমোরি স্পেস কম থাকার বিষয়টা আসলে খুব একটা এখানে বিষয় না। তো এই বাকি জিনিসগুলো মনে হয় তোমরা বুঝো, যে 0 দ্বারা ভাগ করলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, আর যদি কোনো লুপ তুমি দিছো কিন্তু লুপের মানে কতবার এটা লুপটা এক্সিকিউট হবে এইটা ফিক্স করে দাও নাই, সেক্ষেত্রে কম্পিউটারটা রান টাইম এররে ভুগবে। তো এই তিনটা হলো মেজর ভুল। এখানে আদর্শ একটা প্রোগ্রামের কিছু গুণাবলী বলা হয়েছে, এইটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেয়া প্রশ্নটাই বলছে যে একটা প্রোগ্রামের যে বৈশিষ্ট্যগুলো হবে, যে অপ্রয়োজনীয় ভাবে প্রোগ্রামকে দীর্ঘ করবা না, আজিরা বড় করবা না। 2 নাম্বার বলছে প্রোগ্রামের শুরুতে প্রোগ্রামের উদ্দেশ্য, মানে ফার্স্টেই চলক ধ্রুবক এগুলো পরিচয় করাই দিতে হয়, তাই না? মনে আছে ইন্ট বা ফ্লোট দিয়ে আমরা এটাকে ফার্স্টেই বুঝায় বলি। আর চলক হিসেবে প্রতিনিধিত্বমূলক অর্থপূর্ণ শব্দ ব্যবহার করা, মানে সাপোজ মানে তুমি এরিয়া বের করবা, ক্ষেত্রফল, সেক্ষেত্রে তুমি বড় হাতের এ দাও, তা তুমি আয়তন বের করবা, তাহলে বড় হাতের ভি দাও। তো এইভাবে তাৎপর্যপূর্ণ ওয়ার্ড যদি আমরা ইউজ করি, তাতে প্রোগ্রামটা ভালো হয়। এই জিনিসগুলো মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারো, তাই না? আমার কথা কি বুঝছো? এগুলো নিজেও বানায়ও লেখা যায়। বলছে প্রোগ্রামের ফ্লো চার্ট, সিডোকোড সরলভাবে প্রণয়ন করবা।
মানে সোজা ভাবে যেন যে প্রোগ্রামটা দেখবে তা বুঝতে সুবিধা হয়, প্রোগ্রামের ধাপগুলা যেন সহজে বোঝা যায়। প্রোগ্রামে অতিরিক্ত লুপ ব্যবহার করবা না ভেড়া, কারণ কি লুপ আমরা পরবর্তীতে আমরা তো একটা লুপ নিয়ে কাজ করতেছি, এগুলাকে বলা হয় সিঙ্গেল লুপ। এরপর আমরা নেস্টেড লুপ নিয়েও কাজ করব, একাধিক লুপ, মানে লুপের ভিতরে লুপ হবে। কিন্তু এত বেশি লুপ যদি হয় তাহলে না প্রোগ্রাম রান করলে কি হবে, এইটা কম্পিউটার হয়তো এক্সিকিউট করলো কিন্তু যে প্রোগ্রামটা দেখতেছে তার জন্য বুঝতে অনেক প্রবলেম হয়ে যায়। এই কারণে অনেক বড় প্রোগ্রামকে কিভাবে এক্সিকিউট করে আমরা সামনে সেগুলো দেখবো, ফাংশন ব্যবহার করে বড় প্রোগ্রামকে ছোট করে নেওয়া যায় আস্তে আস্তে কতগুলো পার্টে বিভক্ত করে। আর ফাইনালি বলছে যে নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত প্রোগ্রামের ভাষা, মানে ভেড়া তোমরা তো যদিও সি প্রোগ্রামই শিখতেছো, কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আছে সি প্রোগ্রামের চেয়ে, সাপোজ অনেকে তোমাদের এখানে যারা আছো তারা মনে হয় আমার কাছে এইচটিএমএল পড়ছো। তো এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইচটিএমএল এর চেয়েও ভালোভাবে সিএসএস দিয়ে কাজ করা যায় তুমি যদি গ্রাফিক্স এর কাজ অ্যাড করতে চাও। তো এইরকম সি প্রোগ্রাম তো একটা প্রোগ্রাম, কিন্তু এর চেয়েও কিন্তু আরো ভালো প্রোগ্রাম আছে। পরবর্তীতে তোমরা হয়তো কম্পিউটার সায়েন্স যদি পড়ো তাহলে সি প্লাস প্লাস শিখবা, তারপরে জাভা, ওরাকল, অ্যালগোল, ভাষাগুলা দেখবা যে অনেকগুলা প্রোগ্রাম আছে যে ওই ভাষাগুলা দিয়ে ব্যাপারটা সহজ। কিন্তু সি হলো বেসিক ল্যাঙ্গুয়েজ ভাই, এটা না শিখে তুমি অন্য প্রোগ্রাম সম্পর্কে তোমার সেন্স ডেভেলপ করাটা মুশকিল। এই কারণে তোমাদের এইচএসসি তে সি প্রোগ্রামটাই বোঝানো হয়েছে। সো ভেরা আমরা আজকে দুইটা টপিক পড়লাম, একটা হইলো প্রোগ্রামের কি কি ভুল হয় এবং একটা আদর্শ প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য বা গুণ আছে। তো আমি প্রতিটা ক্লাসে সিদ্ধান্ত নিয়েছি যে 2-3টা করে থিওরিটিক্যাল টপিক পড়ায় ফেলবো, তাইলে তোমাদের হয়তো ক্লাসে একটু বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আজকে আমরা যেই প্রোগ্রামগুলো একটু দেখবো, তো এক নাম্বার আমি নাম্বারগুলো একটু বলে দিচ্ছি কি কি প্রোগ্রাম আমরা করবো আজকে। এক নাম্বার হলো 10টি সংখ্যার মধ্যে কতগুলো ধনাত্মক বা ঋণাত্মক, কতগুলো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা তা নির্ভর। তো এটার সাথে অনেকটা মিল আছে। 10টা সংখ্যার মধ্যে কতগুলো জোড় বা বিজোড়, আমি আর পুরোটা লিখলাম না, জোড় বা বিজোড় তা নির্ভর 10টা সংখ্যার মধ্যে। তো শর্ত দুটো আলাদা হবে এবং ফাইনালি আমরা আজকে যেটা শিখবো যে একটা সংখ্যা নামতা নির্ভর। সাপোজ আমি দিব 5, তাহলে ও কম্পিউটার আমাকে 5-এর নামতা বুঝো তো, 1 থেকে কত পর্যন্ত গুণফল শো করবে। আমরা প্রতিটারই অ্যালগরিদম ফ্লোচার্ট এগুলো শেখার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো 10টা সংখ্যা আমি ইনপুট নিব, আর এর মধ্যে কয়টা পজিটিভ, আমি কতগুলো পজিটিভ দিব কতগুলো নেগেটিভ দিব। তো কম্পিউটার আমাকে বলবে কয়টা ধনাত্মক লিখছি কয়টা ঋণাত্মক লিখছি। তো প্রথমে আসো আমরা প্রোগ্রামটা দেখি। এখানে তোমাদের বইয়ে 10টা সংখ্যার মধ্যে কয়টা ধনাত্মক ঋণাত্মক তার একটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেয়া আছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। ভাইরা এখানে ফার্স্টে স্টার্ট, তারপরে অ্যাসাইন করা হয়েছে কতগুলা মান। এটা কিন্তু ইনপুট না ভাইয়া, এই কারণে বুঝে নাও, মানে এটা কিন্তু ইনপুট নয়। i = 1, মানে i = 1 টাকে কি বলি আমরা বলতো ভাইয়া? এটাকে বলা হয় লুপিং প্যারামিটার। মানে এই যে আমি 10টা সংখ্যা নিব, তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এইটা মানে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা চলক আমার লাগবে। সেই চলকটা হইলো i কে বলা হয় লুপিং প্যারামিটার। p = 0, n = 0, p ফর পজিটিভ, n ফর নেগেটিভ বোঝানো হয়েছে। এখনো আমি কাউন্ট করা শুরু করি নাই, তার মানে পজিটিভ সংখ্যা এখনো 0 আছে, নেগেটিভ সংখ্যা এখনো 0 আছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আমি কি আচ্ছা, তো প্রথমে ইনপুট নিলাম। এখানে দেখো আমি একটা লুপ কেন দিছি, বারবার আমি ইনপুট নিব, এই কাজটা কয়বার করব ক্লাসের কে বলতে পারবা? 10 বার। এই প্রোগ্রামটা 10 বার এক্সিকিউট হবে। দেখো
এই যে এখানে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। ফার্স্টে বলছি ইনপুট নিলাম এক্স, চেক করলাম এক্স কি শূন্যের চেয়ে বড়, মানে এখানে যদি শূন্য হয় তাহলে আমি ধনাত্মক ধরে নিছি, কারণ যদিও শূন্য মানে এখানে পজিটিভ বা নেগেটিভ। আচ্ছা আমি একটা কাজ করব, প্রোগ্রাম করার সময় ইকুয়াল টুটা কেটে দিই, মানে আমি জিরো কখনোই ইনপুট দিব না, কারণ আমি পজিটিভ বা নেগেটিভ চাচ্ছি, শূন্য পজিটিভও না নেগেটিভও না। এই কারণে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো না দিয়ে তুমি খালি গ্রেটার দেন জিরো দিয়েই কাজ করবে, মানে ইনপুটে তুমি কখনোই শূন্য দিবা না এই শর্তে। তো এক্স যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে পি ইকুয়াল টু পি প্লাস ওয়ান, মানে পি এর মান ইনিশিয়ালি কত ছিল ভাইয়ারা বলো? শূন্য। তাহলে এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে একটা ধনাত্মক সংখ্যা আমি পাইলাম, আর যদি না হয় গ্রেটার দেন জিরো না হয় তাহলে কি করবো বলো তো ভাইয়ারা? তাইলে আমি নেগেটিভ, মানে ধরো যে এক্স শূন্যের চেয়ে বড় না, মানে সাপোজ -10 বা -12, সেক্ষেত্রে এন এক যোগ হবে, মানে বিষয়টা হলো নেগেটিভ সংখ্যা একটাও ছিল না, নেগেটিভ সংখ্যা তাহলে একটা হবে। এবার কাউন্ট করার পরে আই এর মান এক বাড়লো, আই এর মান এক বেড়ে কত হইলো? আই এক ছিল এখন 2 হইলো। এখন বলো 2 কি 10-এর চেয়ে বড়? উত্তর হচ্ছে না। তাহলে এই কাজটা টোটাল কয়বার হবে? মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার হওয়ার পরে যখন আই এর মান 1 বেড়ে 11 হবে তখন কি লুপটা বের হয়ে আসবে না? সবাই কি বুঝতেছো? জি ভাই। তো সেক্ষেত্রে এখানে পি এর মান হয়তো তুমি 6টা ধনাত্মক দিছো আর 4টা ঋণাত্মক দিছো, তাহলে পি এর মানের মধ্যে 6 আর এন এর মধ্যে 4 সেভ হয়ে আছে। তাহলে আমি প্রিন্ট পি আর এন যদি করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে পজিটিভ কয়টা আর নেগেটিভ কয়টা। সাপোজ পজিটিভ 6টা, নেগেটিভ হলো 4টা। তো এইভাবে একটা লুপ 10 বার ঘুরে মানে একটা সংখ্যার মধ্যে কয়টা ধনাত্মক আর কয়টা ঋণাত্মক সেটা শো করবে। টোটালটা আরেকবার একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমি স্টার্ট করলাম, তারপরে আমি অ্যাসাইন করলাম কি কি? আই এর মান 1, পজিটিভ নাম্বার 0, নেগেটিভ নাম্বার 0। তারপরেই আমি দেখো একটা কানেক্টর দিয়ে ইনপুটটা এক্স দিছি। কেন কানেক্টরটা দিছি? বারবার আমাকে ইনপুট নিতে হবে, কয়বার? 10 বার। ভাইরা এখানে 10টা সংখ্যা না বলে হয়তো 100টাও বলতে পারে, পরিবর্তনটা কি হবে? শুধু এই জায়গায় খালি 10-এর জায়গায় 100 হবে। আর কোনো পার্থক্য কি আছে? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে? সো অ্যালগরিদম মানে ফ্লোচার্টটা যদি বুঝে যাও, আমার ধারণা অ্যালগরিদম নিয়ে কোনো প্রবলেমই হওয়ার কথা না। দেখো অ্যালগরিদম কি করছে, ধাপ এত যাই, মানে সিম্পল, মানে এটা দেখে দেখে তুমি কিন্তু অ্যালগরিদম লিখতে পারো। এই কারণে আমি ফ্লোচার্টটা বুঝাইলে তেমন একটা অ্যালগরিদম বুঝাই না, কারণ এটা বানায় লেখা যায়, মানে তুমি স্টেপ বাই স্টেপ এখানে 1 2 3 4 5 এটা 6 7 এছাড়া পরে আবার বলবা ধাপ 3-এ যাই। তো এইভাবে তুমি চাইলে ইজিলি অ্যালগরিদম লিখতে পারো। তো ভেরা পরবর্তী যে এইটা আমরা একবারে দেখে নিচ্ছি, সেটা হলো 10টা সংখ্যার মধ্যে কতটা জোড় আর কতটা বিজোড়। তো ভেরা আমি যেমন পজিটিভ বা নেগেটিভ চেক করছি এক্স শূন্যের চেয়ে বড় কিনা, আর এইখানে চেক করব কি? চেকের প্যারামিটারটা হইলো জাস্ট মড, মানে y mod x। এখানে খেয়াল করো, মানে y ইকুয়াল টু x mod 2 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা ইভেন, মানে জোড়। আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে এটা বিজোড় হবে। তো দেখো প্রোগ্রামটা কিন্তু সেম, এবং 10টা সংখ্যা যেহেতু আই এর মান হুবহু দুইটার ভেড়া দেখতে পাচ্ছ যে দুইটা কিন্তু হুবহু একই রকম। এখানে একটা বাড়তি খালি ধাপ হয়েছে, এখানে আমাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা নির্ণয় করে নিতে হয়েছে, আর ওইখানে একটা ধাপ কম ছিল, কারণ হলো যে জাস্ট শূন্যের চেয়ে বড় নাকি ছোট। তাহলে ইনপুট নেওয়ার পরেই আমরা কিন্তু ডিসিশনে চলে গেছিলাম, এখানে এই ধাপটা খালি বাকি। আমাকে বলো তোমরা ক্লাসের সবাই এই দুইটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝতে পারতেছো কি? জি স্যার। এক্সেলেন্ট। তো ভেড়া এবার আমরা যেটা করব সেটা হলো এখানে নামতা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট বইয়ে নাই। আমি ফ্লোচার্টটা এক্সপেক্ট করব, আমি এটার ফ্লোচার্টটা করাবো না, আমি তোমাকে এটা প্রোগ্রাম করাই। হ্যাঁ, তো তুমি আমাকে একটা সংখ্যা নির্ণয়ের, একটা সংখ্যার নামতা নির্ণয়ের ফ্লোচার্টটা তুমি চিন্তা করে এইটার সাথে মিল আছে এই দুটার সাথে, মানে আমি একটু বুঝায় বলি। একটা সংখ্যা নিলা এন, এন ধরো দিলা 5, তাহলে ও শো করবে 5 ইন্টু 1 এ 5, 5 ইন্টু 2 এ 10, এভাবে করে 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 5 ইন্টু 10 এ 50 পর্যন্ত শো করবে।
তার মানে i এর মান 1 থেকে শুরু করে i এর মান 10 পর্যন্তই যাবে। এবং কি হবে বলো, প্রত্যেকটা সংখ্যা মানে আমি প্রতিটা ক্লাসকে কিভাবে ভাগ করছি বুঝছো, এক জাতীয় প্রোগ্রামগুলোকে আমি একসাথে করানোর চেষ্টা করছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো আজকে তোমাদের একটা মাত্র কাজ, আচ্ছা যেই কাজগুলো দিছি আমি আগের 7টা ক্লাসে এবং আজকের ক্লাসে একটা কাজ দিলাম, সবগুলা ভেড়া ভালো মতো করতে পারতেছো কি? না পারলে কিন্তু আমাকে বইলো, মানে ক্লাসে অনেকেই তো করতেছে, আমি তাদেরকে এটা দিয়ে দিব যেন তোমরা সবাই এটা ইজিলি সলভ করতে পারো। তো ভেড়া আমরা এখন সি প্রোগ্রামে যাব, তার জন্য আমি একটু এটা সুইচ করে নিচ্ছি, রেকর্ডটা একটু পজ রাখতেছি আমি। ওকে, রেকর্ড হতে হচ্ছে। এবারে আমরা প্রথমে লাস্টটা থেকে স্টার্ট করি। আমরা একটা সংখ্যার নামতা নির্ণয়ের একটা প্রোগ্রাম করব। সেক্ষেত্রে নামতা যখন আমি করব, এখানে লুপ অ্যাপ্লাই করতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। মানে লুপ কিন্তু আমরা 3 ধরনের শিখছি, মনে আছে তোমাদের? ফর, ডু হোয়াইল এবং হোয়াইল। তো আমরা এবার একটা নতুন প্রোগ্রাম তৈরি করি, এখানে কপি করে নিই, সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এই ফাইলটাকে একটু সেভ করি। প্রোডাক্ট সিরিজ, হ্যাঁ, মানে নামতাকে প্রোডাক্ট সিরিজ বলা হয়, প্রোডাক্ট ডট সি নামে সেভ করলাম। সবাই স্ক্রিন ভালো মতো দেখতে পাচ্ছ? ক্লাসের সবাই সবাই কি স্ক্রিনটা পরিষ্কার দেখতে পাচ্ছ ভেরা? ওকে, সো প্রথমে আমরা একটা সংখ্যার নামতা নিব। সাপোজ সংখ্যাটা হলো n, i এর মান 1 নিলাম, আরেকটা নিলাম প্রোডাক্ট p। প্রোডাক্ট মানে হলো গুণফল। ভাইয়া 3টা জিনিস আছে, একটু বুঝো। 5 ইন্টু 1 এ 5, মানে n এর মান হলো 5, একটা হলো i হলো লুপিং প্যারামিটার, আর এই যে গুণফলটা 5 হলো সেটা হলো p। 5 ইন্টু 2 এ 10, তাহলে আমি আলটিমেটলি শো করব কিভাবে? মানে p এর মান হবে 10, i এর মান হবে 2, আর n এর মান 5ই থাকবে সবসময়, মানে 5 এর নামতা পড়তেছে। 3টা জিনিস, এটা হলো যার নামতা, এটা হলো 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাটা, আর গুণফলটাকে আমি p বললাম। তাহলে আমি কি কি চলক আমি এখানে নিয়েছি তা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ভেরা? জি স্যার। ওকে, মানে কথা না বললে আমি বুঝবো না। আচ্ছা প্রথমে কি করব বলো? কোনো একটা সংখ্যার নামতা নির্ণয় আমরা করব, তার জন্য আমি ফার্স্টে কি করব তোমাদের কাছে আমি জানতে চাই। সংখ্যাটা ইনপুট নিব, তাই না? তাহলে প্রিন্টএফ যে সংখ্যাটা যার নামতা আমি বের করতে চাই n ইকুয়াল টু, তারপরে সেটাকে স্ক্যানএফ ফাংশনের মধ্যে রিড করতে হবে। কি লিখবা? এটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার, পার্সেন্টেজ ডি, কি হিসেবে অ্যাসাইন করবা? n n। এটা এতটুকু পর্যন্ত নিশ্চয়ই শেখানো লাগবে না। n কে আমি ইনপুট নিছি, সাপোজ n এর মান দিলাম আমি 6। বলো ভাইয়া। ভাইয়া n comma I is equals to 1 comma p, এটা can লিখছেন আবার কি বলবেন? হ্যাঁ, মানে nটা হইলো মানে যে সংখ্যাটার নামতা তুমি নির্ণয় করবা, সাপোজ 6 এর নামতা নির্ণয় করবা, তাহলে n এর মান হবে 6। i ইকুয়াল টু 1, মানে i হলো ইনিশিয়াল ভ্যালুটা, মানে আমি যখন নামতা নির্ণয় করি তখন 1 থেকে 10 পর্যন্ত গুণ করব না 6 এর সাথে,
তাহলে ও, তার বুঝছি, ইনিশিয়াল বুঝছি। ভ্যালুটা হলো 1 আর পিটা হলো গুণফল, ওই যে গুণগুলা করে একটা উত্তর হবে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, ওই গুণফল গুলা 6 12 18 24 ইত্যাদি হলো পি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, প্রথমে আমি এনটা ইনপুট নিলাম ক্লাসের সবাই। তুমি কাজগুলো আমি একটু একটু করে বলে রাখি। তোমাদের আজকে একটা কাজ দিছি আমি, হলো এই আমি প্রোগ্রামটা করে দিচ্ছি, কিন্তু তার প্রোগ্রাম ডিজাইন, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এটা তোমাদের করতে হবে। হ্যাঁ, প্রোগ্রামটা দেখে উল্টা কাজ করবা। নরমালি আমি কি করি, প্রোগ্রামটা ডিজাইন করে তারপরে প্রোগ্রাম। তো এবার আমি প্রোগ্রাম করে ফেলতেছি, তোমরা ওই প্রোগ্রামটা ডিজাইন করবে, অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা। পাশাপাশি আমি এটাকে একটা লুপ দিয়ে করাই দিব, চাও তোমাদের সুবিধার জন্য আমি দুইটা লুপ দিয়ে করাই দিব। মানে সাপোজ আমি ফর লুপ দিয়ে করাই দিলাম আর ডু হোয়াইল লুপ দিয়ে করাই দিলাম, তোমরা হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা লিখো, সবচেয়ে সোজা। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া, বুঝতেছি। লাস্ট ক্লাসে, মানে লাস্ট ক্লাসে না, তার আগের ক্লাসে আমার মনে হয় আমি তোমাদের 3টা লুপ দিয়ে একই প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করা যায় তা মনে হয় দেখেছি। ফাইন। সো এইবার আমরা স্ক্যানে এটা নিয়ে নিলাম। এইবারে আমরা একটা ফর লুপে যাব। ফর, ভেরা তুমি মনে রাখো, এখানে আমি যে প্রিন্ট করব, প্রিন্টটাও যে ফর লুপের মধ্যে যাবে তা কি বুঝতে পারো ভেরা? কারণ আমি নামতা শো করব, যেহেতু নামতা শো করব, 5 × 1 = 5, তার নিচের লাইনে হবে 5 × 2 = 10, তার নিচের লাইনে হবে 5 × 3 = 15। এই বারবার যে প্রিন্ট করতে হবে, এই কারণে এটাকে ফর লুপের ভিতরে আমি ঢুকাই দিই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? বাবা কি বলবো? মানে আমাকে 10 বার প্রিন্ট করতে হবে না, 5 × 1 = 5। জি ভাইয়া। আবার এত এই জিনিসটা তুমি মনে রাখবা যে যেহেতু এই কাজটা আমাকে বারবার করতে হবে, এই কারণে প্রিন্টটা আমার ফর লুপের মধ্যে যাবে। ফর i = 1, কেন i = 1? 1 দিয়ে শুরু, i < < 10, বা তুমি i > 10 ও বলতে পারো, মানে তোমার ইচ্ছা আর কি। মানে i 10 এর আগ পর্যন্ত। আর কি i++, ভেরা i++ ও ইউজ করতে পারো ফরম্যাট, মানে এই ইনক্রিমেন্টাল অপারেটরটা। অথবা তোমাদের যদি মনে হয় ভাইয়া আমি এগুলো বুঝি না, তাহলে i = i+1 লেখাটাও কোনো প্রবলেম নাই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই ওকে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট কখন দিতে হয় কে কে বলতে পারবা? ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট তখনই দিতে হয় যখন আমি একাধিক লাইন লিখব। সো ফার্স্টে প্রোডাক্ট p = হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, সো যে ইনক্রিমেন্টাল স্টেটমেন্টে অপারেটর, হ্যাঁ কি স্যার? জি স্যার, ওইখানে কি আই ইনটু ইনটু দেওয়া যায়, মানে ওই যে ইয়া দিতে আই কি দেওয়া যায়? আই আই স্টার স্টার, মানে আমি যদি বোঝাই ওই যে ফ্যাক্টোরিয়াল ভুল হয়ে ফ্যাক্টোরিয়ালের জন্য। যাবে, না 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 ভাইয়া, শুধু প্লাস প্লাস আর মাইনাস মাইনাসটা প্রযোজ্য। বুঝছো? মানে প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়াও, আর মাইনাস মাইনাস হলে এক এক করে কমাও, গুণ বা ভাগ হবে না। ওকে, কারণ কি ডাবল স্টার বা ডাবল হ্যাশ বা ডাবল স্ল্যাশ এই দুটো কিন্তু আলাদা মিনিং, এই কারণে আসলে পসিবল। আচ্ছা, p = n × i। ভেরা তাহলে বলো, ইনিশিয়ালি সাপোজ n এর মান দিছি আমি 6, ভালো করে বুঝো। তাহলে p = 6 × 1, তাহলে p এর মধ্যে কত সেভ হইলো? p এর মধ্যে 6 আসছে, ঠিক আছে। এবার প্রিন্টএফ, আমি আউটপুটটা শো করে দিই। প্রিন্টএফ এভাবে লিখবা, প্রিন্টএফ %d ইনটু %d ইকুয়াল টু %d। মানে নামতায় কেমনে লেখে বলো তো ভাইয়া? 6 × 1 = 6, এভাবে লেখে না নামতা? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তো এইবার আমাকে বলো, প্রথমে আমার এখানে কার মানটা শো করবে? এখানে কার মানটা শো করবে? এন n, চমৎকার। তারপরে কি? আই i, এক্সেলেন্ট। আর এরপরে কি? গুণফল গুণফল p। সো এইবারে প্রোগ্রামটা কি হইলো? মানে প্রোগ্রাম না হয়ে গেছে, তবে ছোট্ট একটা সমস্যা যেটা হবে,
বেরা এটা এখানে আমি কোনো নতুন লাইন দিইনি, এই কারণে একটা প্রবলেম হবে। আমি তোমাকে প্রবলেমটা সহই দেখাচ্ছি পরে। এই প্রোগ্রামটা হয়ে গেছে কিভাবে, আমি সবাই ভালো করে বুঝো। প্রথমে আই এর মান 1, এন এর মান তো 6, তাহলে 6 আর 1 গুণ হয়ে পি এর মধ্যে 6 হইলো, তাহলে প্রিন্ট করলো কি 6 ইনটু 1 ইকুয়াল টু 6। তারপরে আই এর মান 1 বাড়লো, ফর লুপের কথা মনে আছে ভাইয়া? আই এর মান 1 বাড়লো, আই এর মান হয়ে গেল 2, তারপরে সেটা চেক করবে যে 2 10 এর চেয়ে ছোট, আবার আসবে। এন এর মান তো 6ই আছে, এবার আই হলো 2, পি এর মধ্যে যাবে 12, তাহলে এবারও কি শো করবে 6 ইনটু 2 ইকুয়াল টু 12। আবার আই এর মান 1 বাড়বে, 3 হবে, 10 এর চেয়ে ছোট, আবার এখানে আসবে 6 ইনটু 3 এ 18 হবে পি এর মান, 6 ইনটু 3 ইকুয়াল টু 18 শো করবে। এভাবে 10 পর্যন্ত সে রান করার পরে 10 আর 1 11 যখন হয়ে যাবে, তখন ও বলবে এই শর্ত তো হইতেছে না, এই লুপ তাইলে আর কাজ করতেছে না, লাভ দিয়ে সে এইখানে এসে প্রোগ্রামটাকে এন্ড করে দিবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, এখানে একটা ছোট্ট প্রবলেম হয়েছে যে নরমালি আমরা নামতাগুলা পরের লাইনে করে লিখি। এটা কি হইতেছে আমি একটু বুঝায় বলি। এই প্রোগ্রামটা যখন আমি রান করব, দেখো তো প্রথমে এন এর মানটা চাবে, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। প্রিন্টে করে দিতে হবে। হ্যাঁ, প্রথমে স্ক্যানএফ এ এন এর মানটাও চাবে। সাপোজ এন এর মান দিলাম আমি 6, এন্টার দেওয়ার পরে মানে আসলে কিছু বোঝা যাচ্ছে না কেন বলো তো ভাইয়া? আমি নতুন লাইনে যাওয়ার কমান্ডটা দিই। এই যে একটা গুণ হওয়ার পরে আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেই, তাহলে প্রত্যেকটা লেখার পরে পরের বারের আগে সে একটা নতুন লাইনে চলে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এইটা লেখার পরে সে মানে প্রত্যেকটা লাইন এটা হওয়ার পরে সে নতুন লাইনে চলে যাবে। এবার আমি প্রোগ্রামটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। সে এন এর মান 6 দিলাম, নামতা হয়ে গেছে। সবাই দেখো 6 ইন্টু 1 এর 6, 6 ইন্টু 2 এর 12, 6 ইন্টু 10 এর 60, 6 দিছি, 6 এর নামতা হয়ে গেছে। কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি সো এই প্রোগ্রামটা আমি যদি তোমাদের বলি যে তোমরা ফর লুপ ইউজ না করে ডু হোয়াইল লুপ ইউজ করো, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে একটু বোঝানো। হ্যাঁ, তো এখানে যেটা পরিবর্তন হবে, ডু হোয়াইল লুপে এখানে ডু লিখতে হয়। হ্যাঁ, তো পি ইকুয়াল টু এন ইন্টু আই এটা শো করলো, তাহলে এক করে যে বাড়বে আই এর মান, আই ইকুয়াল টু আই প্লাস 1, সেটা ডু লুপের ভিতরে লিখতে হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ফর লুপের ক্ষেত্রে কিন্তু এটা ফরের ভিতরেই হয়, কিন্তু ডু লুপের ক্ষেত্রে সেটা স্টেটমেন্টের ভিতরে হয়। আর হোয়াইল কতক্ষণ এই প্রোগ্রামটা রান করবে বলো তো ভেরা? আই লেস দেন অর ইকুয়াল টু 10 যতক্ষণ না হইতেছে। আর তোমরা কি জানো যে ভেরা হোয়াইল লুপের ডু হোয়াইলের পরে সেমিকোলন দিতে হয়, কিন্তু শুধু হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু সেমিকোলন দিতে হয় না। সবার কি মনে আছে ক্লাসের সবার? ভাইয়া, ওই হোয়াইল লুপ কখন ইউজ হয় এটা কখন লিখছে? ভাইয়া এই পার্ট থেকে এটা তোমাকে প্রশ্নে বলে দিবে যে নামতা নির্ণয়টা ডু হোয়াইল লুপ দিয়ে করো। কিছু না বললে আমার সাজেশন হবে তোমরা ফর লুপ দিয়ে করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? না বলে দিলে আচ্ছা তুমি ডু হোয়াইল লুপে যাই না। আর ফর লুপটা সবচেয়ে সহজ। ওকে, সো আমরা যদি প্রোগ্রামটা রান করি, ও এন এর মান জানতে চাবে। এন এর মান সাপোজ দিলাম 7, 7 এর নামতা হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ডু হোয়াইল লুপ দিয়েও 7 এর নামতাটা পেয়ে গেলাম আমরা। শোনো, অনেক তোমরা তো এখনো আসলে নভিস প্রোগ্রামার, অনেকে কষ্ট করে করে পড়তেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। মানে অনেকেই আসো মানে এইচএসসি লেভেলে প্রোগ্রাম শিখে না ভাইয়া, তোমাদের আমি আজকে বলে রাখলাম। এইচএসসি লেভেলে আমি অনেক কষ্ট করছি, তারপরেও পোলাপানদের প্রোগ্রাম মানে এটা যে শিখতে হবে এটা বুঝাইতে পারি। পরবর্তীতে মানে তারা তো শখ করে নেয় কম্পিউটার সায়েন্স, শখ করে মানে শখের দাম কিন্তু অনেক। মানে কম্পিউটার সায়েন্স যারা নিবা তারা এটা মনে রাখো যে যাদের প্রোগ্রামিং সেন্স, যে এই ক্লাসগুলো যদি ভালো না লেগে থাকে তাহলে ভাইয়া জীবনেও তোমরা প্রোগ্রামিং
করতে যাও না, হ্যাঁ কানবা, জাস্ট কানবা, আমাকে এসে বলবা ভাইয়া আপনি ঠিক বলছিলেন। ওকে, যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম সেটা হলো তোমরা যারা ভুল করো, এই যে অনেকেই করে কি, এই যে i = i+1 আছে না, এটা প্রিন্টএফ এর আগে লিখে দেয়। সেক্ষেত্রে কি প্রবলেম হবে বলো তো ভাইয়া? স্যার ওইটাই লুপ হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আগেই i এর মান 1 বাড়তে থাকবে, সো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতেছো। আমি একদিনে খুব বেশি প্রোগ্রাম দেখাই না, কারণ হলো যে অ্যাটলিস্ট তোমরা যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা যেন ভালো মতো বুঝতে পারো। লাস্ট ক্লাসে দেখবো যে আমরা মাত্র 2টা প্রোগ্রাম শিখাইছি সারা ক্লাসে। তো এই দুটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ভেরা মোটামুটি যে প্রোগ্রামগুলো তোমাদের আছে তার মধ্যে 50% প্রোগ্রাম আমরা শিখে ফেলাইছি অলরেডি। খুব বেশি প্রোগ্রাম তোমাদের নাই। যে প্রোগ্রামগুলো তোমরা শিখতেছো সেগুলা কিন্তু ভালো মতো মানে ধরে রাখো, আর হারায় যাও না, কারণ লাস্টের দিকে আমরা কয়েকটা কঠিন প্রোগ্রাম শিখবো, বড় বড় প্রোগ্রাম। তো সেগুলাতে প্রাথমিক ধারণাগুলো ভালো থাকতে হবে। এটা গেল আমাদের মোটামুটি নামতা নির্ণয়ের। এইটার কি করবা শুনরা ভেরা, 2টা কাজ করবা। 1 নাম্বার হলো এইটা হোয়াইল লুপ দিয়ে করবা, শুধুমাত্র হোয়াইল লুপ দিয়ে নামতা নির্ণয়ের প্রোগ্রামটা করবা। আর 2 নাম্বার হলো এটার অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমাকে করে পাঠানো। টাস্ক, এটাই হলো আজকের টাস্ক। এরপরে আমি চলে যাচ্ছি ভেরা, আমি 10টা সংখ্যা ইনপুট দিব, মানে একটা একটা করে 10টা ইনপুট দিব। মানে সাপোজ আমি দিলাম 5, তারপরে -6, তারপরে 7, তারপরে -11, এভাবে করে 10টা সংখ্যা আমি একটা একটা করে ইনপুট দিই। তো তোমরা কি বুঝতেছো ভাইয়া, 10 বার যদি আমি ইনপুট দেই তাহলে ইনপুটটাই আমাকে লুপের মধ্যে দিয়ে দিতে হবে, স্ক্যানএফটাকেই আমার ফর লুপ বা ডু হোয়াইল লুপ যেটাই বলো তার মধ্যে ঢুকাই দিতে হবে। বুঝাইতে পারতেছি আমি? তো এখানে আমি প্রোগ্রামটা যেভাবে লিখছি সবাই খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে এক্স নিছি, এক্সটা হইলো সেই 10টা ইনপুট, মানে এক্স এর মান একটা 5 হবে, একটা -6, এভাবে করে মোট 10টা ইনপুট এক্স এর মধ্যে দিব। পি দিছি, পি ফর পজিটিভ নাম্বার, এন ফর নেগেটিভ নাম্বার, আর আই দিছি 1। বলো আই কে কি বলে? অনেকবার এই প্রশ্ন করছি। আই হইলো লুপিং প্যারামিটার, মানে এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এমন করে 10টা সংখ্যা আমি নিব। তো এই কারণে সেই i = 1টা ইউজ হয়েছে এখানে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? কি সবাই ক্লিয়ারলি বুঝো? এই যে প্রোগ্রামগুলো করাইছি, জি ভাই। হ্যাঁ তোমরা অনেকেই ট্রাই মনে হয় করছো। ক্লাসে যারা যারা এন আসছো আমরা সবাই, জিরো দিয়ে কেন দিছি? যারা এখনো আমি কাউন্টিংটা শুরু করিনি, মানে পজিটিভ কয়টা নেগেটিভ কয়টা এটা আমি জানি। এখন তুমি যদি অ্যাসাইন না করো, যেটা হয় যে আগের কোনো প্রোগ্রামে তুমি যদি পি বা এন এটা ইউজ করে থাকো এবং তুমি এন্ড স্টেটমেন্ট ইউজ করো নাই, সেক্ষেত্রে কিন্তু ওই মানটাকে সে ধরে রাখবে। আমার কথা কি বুঝতেছো? এই কারণে শুরুতেই আমি এটা বলে দিই যে আমি এখনো কাউন্ট শুরু করি নাই, আমি যোগ করা শুরু করি নাই। তাহলে আমরা সাম = 0 দিতাম, মনে আছে তোমাদের? মানে এখনো যোগ করা শুরু করি নাই, তাহলে সাম = 0, তারপরে আমরা স্টার্ট। তো এই কারণে আমি যেহেতু পজিটিভ নেগেটিভ কাউন্টিংটাও এখনো শুরু করিনি, এই কারণে p = 0 আর n = 0 এটাকে অ্যাসাইন করে রাখবো। আর i = 1 ফর লুপটা দেখো, i = 1, i <= n, i++, মানে i এর মান এক এক করে পার। তোমরা i++টাই লেখার চেষ্টা করো, কারণ স্যাররা এটার সাথে অভ্যস্ত। মানে i = i+1 লিখলেও ওই একই কাজ করে। মানে এটা কিন্তু মানে অনেক স্যার বলবে যে না তুমি ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে করো। এই অপারেটর আবার 2 রকম হয়, একটা প্রিফিক্স, একটা পোস্টফিক্স। এগুলো নিয়ে আমি আবার আলোচনা করব সামনে। প্রতিদিন থিওরিটিক্যাল কিছু আলোচনা করব, তখন এই আলোচনাগুলো আসবে। তো দেখো এটা i এর মান এক এক করে বাড়বে আর কি, সোজা কথা। i এর মান ফার্স্টে 1 আছে, লুপ করার পরে এটা আরো একটা। তো ফার্স্টে প্রিন্ট আমি লিখছি এন্টার দ্য ভ্যালু অফ x, এই কথাটাই আসবে। i এর মান 1, তাহলে তুমি যেটা লিখবা সেটাকে x হিসেবে সে অ্যাসাইন করবে। অ্যাসাইন করার পরে চেক করার পালা। যদি x এর মানটা 0 এর চেয়ে বড় হয় তাইলে p = p+1, মানে পজিটিভ নাম্বার ছিল 0, এখন যেহেতু x এর মান 0 এর চেয়ে বড়, তাহলে এটা প্রথম পজিটিভ সংখ্যা, তাইলে 0 + 1 p এর মধ্যে তাইলে 1 সেট হয়ে গেল। তখন কি আর এই ডাটাটা এলস এর মধ্যে যাবে? ইফ যদি এক্সিকিউট করে
তাহলে কি এলস এর মধ্যে যাবে? না স্যার। No, না, তাহলে তাহলে সে এখানে চলে আসবে, মানে লুপটা শেষ। লুপ এখনো শেষ হয় নাই, কারণ কি আই এর মান তো 1 বাড়ছে, এটা এই লুপটা কয়বার ঘুরবে বল? 10 বার। 10 বার ঘুরবে, কারণ আই এর মান 10। I হ্যাঁ, তো ভেরা 2 হওয়ার পরে আবার সে আরেকটা সংখ্যা চাবে। আমি সংখ্যাটাকে আবার চেক করবো যে শূন্যের চেয়ে বড় কিনা। সাপোজ দিলি -6, তো তখন সেটা কি ইফ এর মধ্যে যাবে নাকি এলস এর মধ্যে যাবে? এলস। এলসে গিয়ে নেগেটিভ নাম্বার 0 ছিল, এখন একটা নেগেটিভ পাইছি, তো এরকম n এর মান 1 হইল। তারপরে আবার 3 হইল, তারপরে আমি সাপোজ দিছি -5, তাইলে আবার নেগেটিভ আগে একটা ছিল, আরেকটা 1 যোগ হয়ে নেগেটিভ 2টা হইল। 10 বার করার পরে বলতো পি এর মান যে কয়টা আমি নেগেটিভ দিলাম সেটা n, আর যে কয়টা পজিটিভ দিলাম সেই কয়টা পি, এর মধ্যে কি সেট হয়ে গেল কিনা আমাকে একটু জানাও। ওকে, তাহলে আমি পেয়ে গেছি। এবার লুপ মারতে মারতে যখন 11 হবে তখন দেখবে যে এই লুপই কাজ করবে না, তখন এই ফর এর এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত জাম্প করে এখানে চলে আসবে, মানে এই লুপ ব্রেক হয়ে গেছে। মানে এটাকে বলা হয় লুপ ব্রেক কন্ডিশন। যখন আমি আই এর মান বাড়তে বাড়তে লুপের যে কন্ডিশনটা দিছি তার চেয়ে বড় হয়ে গেছে, তখন সে এখানে চলে আসবে। তো এখানে আমি একটা স্ল্যাশ এন দিছি কেন, মানে ওই যে আমি 10 বার এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এই লেখাগুলো তো আসবে একটা একটা করে। তো এরপরে যেন মানে এক লাইন গ্যাপ হয়ে উত্তরটা আসে, এই কারণে আমি একটা এখানে স্ল্যাশ এন দিয়েছি। নাম্বার অফ পজিটিভ নাম্বার হলো এখানে পার্সেন্টেজ ডি দিয়ে পি দিছি, পজিটিভ নাম্বারগুলো পি এর মধ্যে সেভ আছে, আর নেগেটিভ যে কয়টা সেটা এন এর মধ্যে সেভ আছে। তাহলে আমি সাপোজ 6টা পজিটিভ দিলাম আর 4টা নেগেটিভ দিলাম, তাহলে উত্তর আসবে নাম্বার অফ পজিটিভ নাম্বার হলো 6, আর নাম্বার অফ, এই দুঃখিত এটা পজিটিভ দিবার লিখে ফেলছি, এটা নেগেটিভ হবে। নাম্বার অফ নেগেটিভ নাম্বার হলো 4, এইভাবে আসবে 6 আর 4। সাপোজ আমি 10টার মধ্যে 6টা পজিটিভ দিলাম আর 4টা নেগেটিভ দিলাম। একটা কোশ্চেন স্যার। বলো ভাইয়া। স্যার ওই যে স্ল্যাশ এনটা যদি মানে লুপের মধ্যে থাকে তাহলে ওটা পরে দিতে হয়, আর ওইটা হ্যাঁ, যদি লুপের বাইরে হয় তাহলে আগে দিই, তাহলে আগেই নতুন লাইন, মানে স্ল্যাশ এন যেখানে দিবা প্রিন্ট করার আগেই সে আগে একটা নতুন লাইনে যাও। আর যদি তুমি মানে পরে দাও তাহলে হবে কি এই প্রান্টটা প্রিন্ট হইল, তারপরে সে নতুন লাইনে যাও, পরের প্রিন্ট করার আগে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। সো আমরা এই প্রোগ্রামটা মোটামুটি আমি লিখে রাখছিলাম এই কারণে যে অনেক বড় একটা প্রোগ্রাম টাইপ করতে, তবে আমরা একটা এটাকে এডিট করব তোমাদের কাছ থেকে নিব, সেটা হলো একটা কয়টা সংখ্যা জোড় আর কয়টা বিজোড় সেটা চেক করার প্রোগ্রাম। সো ভেরা আমরা যদি প্রোগ্রামটা রান করি, প্রথমে এন্টার দ্য ভ্যালু অফ এক্স এ চলে আসছে। এটা কেন আসছে আমি একটু বুঝায় বলি। ভেরা এই যে ফর লুপের ভিতরে প্রথম প্রিন্টএফ আই এর মান 1, ও এই এক্সটা চাইতেছে যে পার্সেন্টেজ ডি দিছি, ও এই এক্স এর মানটা চাচ্ছে। সাপোজ এক্স এর মান আমি একটা পজিটিভ দিলাম 5, এন্টার দেওয়ার পরে পজিটিভের পি এর মধ্যে কিন্তু 1 চলে গেছে, এন এখনো 0। এবার বলো যে এক্স এর মান আমি কত দিব, একটা নেগেটিভ দিই -6। এবার আই এর মান 3, পজিটিভ দাও 7, আরেকটা পজিটিভ দাও 8, এবার একটা নেগেটিভ দাও -3। 10টা দিব, কয়টা দিছি? 5টা। এরপরে একটা পজিটিভ দাও 4, একটা নেগেটিভ দাও -2। কয়টা নেগেটিভ দিছি? 3টা। আর পজিটিভ দিছি কয়টা? 4টা। এবার আরেকটা পজিটিভ দাও 9, আরেকটা পজিটিভ দাও 7, আর লাস্টে একটা নেগেটিভ দাও -10। সো এখানে 10টা সংখ্যা আসছে, 10টা সংখ্যার মধ্যে 4টা নেগেটিভ আর 6টা আমি পজিটিভ দিচ্ছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আমি এন্টার দিলাম, দেখো এক লাইন গ্যাপে এখানে একটা লাইন গ্যাপ হয়ে আসছে নাম্বার অফ পজিটিভ নাম্বার হলো 6, আর ওইটার পরে আমি আবার একটা নিউ লাইন দিছি, তাহলে এইটা পরের লাইনে আসছে নাম্বার অফ নেগেটিভ নাম্বার হলো 4। তার মানে 10টা সংখ্যা ইনপুট যে আমি দিছি তার মধ্যে কয়টা ধনাত্মক কয়টা ঋণাত্মক সে আলাদা আলাদা ভাবে শো করছে উত্তর। ক্লাসের সবাই কি বুঝতেছো? এক্সেলেন্ট। সো আমাকে হেল্প করবা তোমরা একটা প্রোগ্রাম তৈরি করতে। প্রোগ্রামটা হলো 10টা সংখ্যা নিব, বা আমি 10টা বাদ দিলাম,
আমি 6টা নিই, যাই কম নিই, 6টা সংখ্যা আমি ইনপুট নিব, এর মধ্যে কয়টা জোড় কয়টা বিজোড় সে আমাকে এইটা শো করবে। এই প্রোগ্রামে কি কি পরিবর্তন করতে হবে তোমরা আমাকে বলো। জোড় ইংরেজি হইল ইভেন, দিলাম ইভেন, পুরাই দিলাম, মানে ই দিলেও হইতো। আর অড, অড আর ইভেন দিলাম। তোমাদের বইয়ে পুরাটা লিখছে, তো আমি এটাকে ফলো করব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, সো এখানে আমি 6 দিব। 10টা দিতে কষ্ট হইতেছিল এই প্রোগ্রামটা করতে, 10টা দিতে দেখতে মনে কষ্ট হইতেছে। এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এক্স নিলাম। এবার তোমরা আমাকে বলো, এখানে আরেকটা প্যারামিটার নিতে হবে ভাইয়া, ওয়াই। তোমাদের মনে আছে কিনা? ওয়াই কেন নিলাম বুঝায় বলি। ওয়াই ইকুয়াল টু এক্স মড 2। তার মানে এক্স যে আমি মানটা নিব তাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা এইটা চেক করার বিষয়, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। যদি ভাগশেষ শূন্য হয় তার মানে এই সংখ্যাটা জোড়, আর যদি ভাগশেষ শূন্য না হয় মানে 1 হয়, তাহলে কি হবে? এটা বিজোড় হবে। তাহলে আমি এখানে কি ইফের ভিতরে কি লিখবো তোমাদের কাছে জানতে চাই। স্যার y ইকুয়াল টু 0, তাহলে মানে ওয়াই কি শূন্য, এটাকে কিভাবে লেখে তোমরা বলো। y ডাবল ইকুয়াল টু Y 0। double equals হ্যাঁ, ওয়াই ডাবল ইকুয়াল টু, মানে ওয়াই কি শূন্য? যদি শূন্য হয়, শূন্য হওয়ার মানে কি? সংখ্যাটা জোড়, তাই না ভাইয়া? তাহলে ইভেনের মধ্যে, ইভেন তো ইনিশিয়ালি শূন্য আছে, তাহলে ইভেনকে 1 বাড়াও। আর যদি না হয় সেক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? Odd। অড কে 1 বাড়াও। ভাইয়া এখানে আমি একটা কাজ করছি, দেখো যে ইফের পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, না দিলেও চলতো, এক লাইন হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না, জানো সবাই? মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা নেসেসারি না, তাও আমি দিলাম। মানে ইফ, মানে বুঝতে সুবিধা হবে, ইফ শেষ হইলো, এলস শেষ হইলো, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে বুঝাইলাম ফরও শেষ হইলো। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, এবার তবে প্রোগ্রাম শেষ হয়নি। নাম্বার অফ ইভেন আর নাম্বার অফ অড, কার মধ্যে কে সেভ আছে? ইভেনের, ইভেনটা আছে হইলো ইভেনের মধ্যে, সো ইভিইএন, আর এখানে আছে অড। গেট ক্যারেক্টার দিলাম, আর এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা মানে হলো এই যে মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটা শেষ হলো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা ভাইয়া, কারো কি এমন আছো কেউ যে প্রোগ্রাম রানই করতে পারতেছো না, ভাইয়া খুব সমস্যা, এমন কি কেউ আছো? যদি থেকে থাকো আমি বলি কি করবা। ভাইয়া আমার কোড ব্লক সফটওয়্যার রানই করান, তাইলে তোমরা পেন ড্রাইভ নিয়ে আসতে পারো কোচিং এ, আইসা আমার কাছ থেকে অরিজিনাল ফাইলটা নিয়ে যাও, গিয়া বাসায় ইনস্টল করো, তারপরে কাজ করো। বুঝতেছো? অনেক সময় তোমরা যখন ই থেকে নামাও, মানে গুগল থেকে নামাও বা ই থেকে নামাও, তখন মানে ফুল ভার্সনটা আসে না, কম্পাইলারটা ভালো মতো রান করে কাজ করে। যেমন আমারই একটা প্রবলেম হয়েছিল যে ফ্লোট নাম্বারগুলো কাজ করতেছিল না, মনে আছে? or 0 first thing. হ্যাঁ হ্যাঁ, সো ওইটা আমরা পরে আবার রিইনস্টল করছি। তো যাই হোক, আমরা আসলে একটু রান করি। রান করলে প্রথমে একটা এক্স এর ভ্যালু দেখাইতে বলবে সে, যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স দিলাম। আমি 6টা সংখ্যা দিব, এর মধ্যে 4টা জোড় দিব, 2টা বিজোড় দিব। হ্যাঁ, দিলাম 40 জোড়, 20 জোড়, 37 বিজোড়, 36 জোড়, বিজোড় দেওয়া আরেকটা 59, আর জোড় দাও 46। তাহলে আমি 4টা জোড় সংখ্যা দিছি, 2টা বিজোড় দিছি। আমি আউটপুট কি দেখতে চাই? যে নাম্বার অফ ইভেন হইল 4 আর নাম্বার অফ অড হইল 2। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। জি স্যার। তো প্রোগ্রামগুলো সোজা, কিন্তু ভেরা এখানে তোমাদের প্রোগ্রাম এক্সিকিউশনে কিন্তু কিছু প্রবলেম হবে। মানে এই যে ফর লুপের ভিতরে
মানে এই প্রোগ্রামটাই যদি আমি তোমাকে ডু হোয়াইল লুপ দিয়ে করতে বলি, মানে সাপোজ, সেক্ষেত্রে কি করবা দেখি বল, কি কি পরিবর্তন এখানে আসবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবে? আমি সহজ করে দিচ্ছি তোমাকে, এইটা কাটা সব ঠিক আছে, হ্যাঁ। এখানে ডু দিলাম, আই এর মান তো 1 আছেই, আই এর মান যে এক এক করে বাড়বে সেটা কোথায় দিবে কে বলতে পারবে? এই বুদ্ধিটা যার আছে সে পারবে। স্যার লাস্টে ওয়াইলে। হ্যাঁ, না হোয়াইল তো দিব, কিন্তু এই যে আই এর মান এক এক করে বাড়বে এইটা দিব সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হওয়ার ঠিক আগে, আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে সব কাজ শেষ হওয়ার পরে আই এর মান 1 বাড়ায়া সে আবার এখানে যাবে। সবাই বুঝতেছো? আর কতক্ষণ বাড়াবে? হোয়াইল আই ইকুয়াল আই greater than লেস দেন অর ইকুয়াল 6। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাই? ওকে, মানে সো এটা তুমি যদি রান করো একইভাবে কাজ করবে। এন্টার দ্য ভ্যালু অফ এক্স, তুমি দিলা 10, 12, 13, 14, 15, 19, আমি 3টা জোড় দিছি, 3টা বিজোড় দিছি, তাহলে নাম্বার অফ ইভেন 3, নাম্বার অফ অড 3। একই প্রোগ্রাম ফর লুপ দিয়ে করা যায়, ও ডু হোয়াইল দিয়ে করা যায়, হোয়াইল দিয়েও করা যায়। যারা প্রোগ্রামিং যত তোমার কনসেপ্ট ভালো হবে তত তাড়াতাড়ি জিনিসগুলোকে ক্যাচ করতে পারবে। বুঝতেছো আমার কথা? মানে এখানে আমি আই এর মানটা এই জিনিসটা জিজ্ঞাসা করছি কেন, যে আই এর মান আমি কোথায় বাড়াবো, মানে আগে সব হয়ে নিবে, মানে ইভেন নাকি অড এই ফয়সালা হয়েছে, তারপরে আমি আই এর মান একবারে আবার পুরো কাজটা করব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওভার পার্সেন্ট হলো তো আবার হ্যাঁ 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 কারেক্ট। সো তোমাদের আরেকটা কাজ আমি বলে দিই, সেটা হলো এই দুটা প্রোগ্রাম হোয়াইল লুপ দিয়ে করতে পারবা, আরো সহজ হয়ে আছে, মানে লেখা তো সেম, তোমরা চেষ্টা করো, বা এটা অতটা নেসেসারিও না প্রোগ্রামগুলো। আমরা ইসের 3টা ক্লাস করছি, আমাদের আরো একটা ক্লাস হবে এই লুপ স্টেটমেন্ট এবং কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে। এইটা শেষ করে তারপরে আমরা পরবর্তী টার্ম যাব, সেটা হইলো অ্যারে এবং ফাংশন, এই দুটো টার্ম আমাদের বাকি আছে। তো তোমাদের এই যে আমরা লাস্ট 4টা ক্লাসে যে টপিকগুলো করছি, যে জিনিসগুলো করছি, তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা নেক্সট ক্লাসের ফার্স্টে আগে আলোচনা করে নিই, বুঝছো? ভালো থাকো।